কে কে ওখানে? দাঁড়াও বলছি। সঙ্গে সঙ্গে ছায়াটি দাঁড়িয়ে পড়ে। মায়েশা দ্রুত কদমে এগিয়ে যায়। কোলাকের ভেতর কোমরের কাছে রাখা ছুরিটা দৃঢ় হাতে ধরে সে বলে ওঠে। কে তুমি? ছায়াটি এবার ধীরে ধীরে মায়েশার দিকে ফিরে তাকায়। ভিন রাজ্যের মাটিতে পরিচিত মুখের দেখা পেতে মায়েশা চমকায়। ছায়া মানব সঙ্গে সঙ্গে এক হাঁটু গেড়ে তার সামনে বসে মাথা নত করে বুকে হাত রেখে সম্মান প্রদর্শন করে বলে, সালাম নিবেন রাজকুমারী জেলহান। মায়েশা কিছু বলতে নিবে সেই মুহূর্তেই হুট করে পিছন হতে শুকনো পাতা মারানোর শব্দ ভেসে আসে। মায়েশা চমকায়। কিছু না ভেবেই সে কোমর বন্ধন থেকে খঞ্জরটা বের করে নিজের হাতের বাহুতে চালায়। মুহূর্তে কাপড় এবং কাপড়ের ভেতরে থাকা ত্বক কেটে রক্ত বেরিয়ে আসে। মায়েশা দ্রুত খঞ্জরটা হাত থেকে ফেলে দিয়ে সামনে থাকা ছায়া মানবকে আদেশ করে এই মুহূর্তে এখান থেকে প্রস্থান করতে। রাজকুমারীর আদেশ যথাযথ পালন করতেই ছায়া মানবটা চোখের পলকে সামনে থেকে প্রস্থান করল। মায়েশা চোখ মুখ কুঁচকে ব্যথার ছাপ ফুটিয়ে হাতের ক্ষত জায়গাটা চেপে ধরে সঙ্গে সঙ্গে মাটির উপর বসে পড়ে আর্তনাদ করে ওঠে। মাননীয় বাদশাহ, চিঠির শুরুতেই আমার সালাম নেবেন। আমি এই 29 বছরের জীবন দশায় কখনো আপনাকে অসম্মান করিনি কিংবা আপনার অবাধ্য হইনি। সর্বদা একটা চেষ্টা ছিল আমার, তা হলো আপনার উপযুক্ত সন্তান হওয়া। কিন্তু এই প্রথমবার আপনার কোনো সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারছি না। বাবা, ওই রাজ্যে আমাদের হয়ে প্রতিশোধ নিতে যাওয়া মেয়েটা আপনারই সন্তান। মেয়েটা সিংহাসনের উত্তরাধিকার হলেও আপনার সন্তান, না হলেও আপনার সন্তান। প্রতিশোধের খেলায় অন্ধ হয়ে জেইলান আগুনের ঝাঁপ দিয়েছে। আমি জীবন সুরক্ষা নিশ্চিত করতে আপনারাও ওকে বাধা দিলেন না, কিন্তু আমার বিবেকের কাছে আমি প্রতিটা মুহূর্তে প্রশ্নবিদ্ধ হয়েছি। বিবেকের দংশনে পুরে ছারখার হওয়া সম্ভব নয় আমার পক্ষে। তাই আপনার অনুমতি ছাড়াই আমি রোমানিয়ায় যাচ্ছি। চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। ইন্তেকামের শেষ অধ্যায়ে ইতি টেনে জেইলানকে সঙ্গে নিয়েই ফিরবো আমি। ফিরে এসে আপনার অবাধ্য হওয়ার শাস্তি কড়াই কড়াই বুঝে নিতে প্রস্তুত আমি। আমার এবং জেইলানের জন্য দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ হাফিজ। ইতি ইউবরাজ মেহজাদ। আরবি টানা অক্ষরে লেখা চিঠিটা বাদশাহ কামরান আতউল্লাহ বিগত 3 দিনে মোট কতবার পড়েছে তার কোনো হিসেব নেই। বারবার উনি চিঠিটা পড়েছে আর সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আঁতকে উঠছেন। ওনার স্ত্রী বাদশাহ বেগম আয়েশা 3 দিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে উপোস আছেন। দিনরাত জায়নামাজে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন তিনি। নামাজের ফাঁকে ফাঁকে সে স্বামীকে অনুরোধ করছেন যে কোনো মূল্যে ওনার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। কামরান আতউল্লাহ স্ত্রীর অনুরোধের পিঠে নীরব ভূমিকা পালন করে চলেছেন। আজও ওনার স্ত্রী আসলেন স্বামীর সম্মুখে অশ্রু বিসর্জন দিয়ে অনুরোধ করতে। তবে কামরান আতউল্লাহর তরফ থেকে কোনো বিশেষ প্রতিক্রিয়া না দেখে তিনি ক্ষুব্ধ হন। রেগে গিয়ে বলেন, আপনি জেনে রাখুন, এক দাসীর সন্তানের জন্য যদি আপনার ছেলের সামান্য ক্ষতি হয় তবে আমি চুপচাপ থাকবো না। এই পর্যায়ে কামরান আতউল্লাহ নীরব থাকতে পারেন না। 3 দিনের জমানো রাগ স্ত্রীর উপর ছেড়ে তিনি চেঁচিয়ে ওঠেন, মুখ সামলে কথা বলো আয়েশা। যাকে তুমি দাসী সন্তান বলছো তার শরীরে আমার এবং এই রাজবংশেরই রক্ত বইছে। তোমার স্পর্ধা কি করে হয় রাজকুমারীকে অসম্মান করার? ভুলে যাও না, তোমাকে বিয়ে না করলে তোমার মর্যাদা এখনো এক হেরেমের দাসী তুল্যই থাকতো। আর কখনো জেইলানকে অসম্মান করার দুঃসাহস দেখানোর ভুল করবে না। আয়েশা যেন পিত্তি জ্বলে উঠল। ওই দাসীর সন্তানের জন্য তাকে অপমান করলো বাদশাহ। এই বংশকে একটি ছেলে সন্তান উপহার দেওয়ার পরও তার মূল্য নেই কোনো। অংশবোধে অন্ধ আয়েশা বলে ওঠে, আপনি আমাকে অপমান করলেন, তাও ওই সামান্য মেয়েটার জন্য। আল্লাহর নিকট প্রার্থনা করছি যেন ওই মেয়ে কখনোই এই সাম্রাজ্যে ফিরে না আসে। যে রক্ত শরীরে বইছে বলে ওকে মর্যাদা দিতে বলছেন, সেই রক্ত যেন ওর শেষ পরিচয় না হয়। রোমানারা যেন ওকে নিজের দাসী বানিয়ে রাখে। বলেই হনহনিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায় আয়েশা। বাদশাহ কামরান রাগে উত্তেজিত হয়ে চেঁচিয়ে ওঠে। আয়েশা, আর কিছু বলতে পারেন না তিনি। বুকের বাপাশ চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়েন। আবার বুক ব্যথাটা বেড়ে গিয়েছে ওনার। কি একটা মুসিবত! এই পরিস্থিতিতে বাদশার অসুস্থ হওয়ার অনুমতি নেই। যতক্ষণ না ওনার ছেলে মেয়ে রাজ্যে ফেরত আসছেন ততক্ষণ ওনার বহু দায়িত্ব সামলাতে হবে। সেসব দায়িত্ব অবহেলা করার কোনো অবকাশ নেই।
মায়েশার আর্তনাদের পিঠে শুকনো পাতা মারানো পদধ্বনির শব্দে এবার তীব্র হলো, যেন কেউ দৌড়ে এদিকটায় আসছে। মায়েশা আরো বেশি আর্তনাদ শুরু করলো। ঠিক সেই মুহূর্তে উঁচু গাছের ফাঁক গলে আসা চাঁদের আলোয় একটা যুবককে দেখা গেল। কোথা থেকে যেন ছুটে এসে মায়েশার সামনে বসে পড়ল। উদ্বেগ নিয়ে মায়েশাকে প্রশ্ন করে। কি হয়েছে মাহাশা? মায়েশা চোখ তুলে তাকায়, লক্ষ্য করে তার সামনে বসে থাকা ব্যক্তিটার কেউ নয়, বরং এন্ড্রু। মনে মনে মায়েশা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এন্ড্রুর সঙ্গে ছলনা করা খুব কঠিন কোনো বিষয় নয় তার জন্য। এন্ড্রু ততক্ষণে ব্যস্ত নয়নে পুরো দৃশ্যটা পরখ করছে। মায়েশার পায়ের নিকট পড়ে থাকা খঞ্জর এবং হাতের বাহু গড়িয়ে পড়তে থাকা রক্ত দেখে সে বুঝে যায় কেউ মায়েশার উপর হামলা চালিয়েছে। এন্ড্রু রাগী স্বরে প্রশ্ন করে। কাউকে পেলাম না, বোধহয় পালিয়ে গিয়েছে। মায়েশা যন্ত্রণায় কাতর ভঙ্গি ধরে হাত তুলে ভুল দিক নির্দেশনা দেখিয়ে বলে, ওদিকটায়। ইয়ান এক পল অপেক্ষা না করে মায়েশার দেখানো পথ ধরে ছুটে। সঙ্গে সঙ্গে মায়েশার মুখভঙ্গি পরিবর্তন হয়। যন্ত্রণার বদলে ঠোঁটের কোণে ফুটে ওঠে রহস্যময়ী হাসি, যেন এন্ড্রুকে বোকা বানিয়ে সে খুব বড় কোনো কাজ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ সময় পার হতেই আবারও কারো পদধ্বনি শোনা যায়। নিশ্চয়ই এন্ড্রু ব্যর্থ হয়ে ফিরে আসছে। মায়েশা মুখে আবারও যন্ত্রণাকাতর ভাব নিয়ে কাটাতে শুরু করে। ইয়ান এসে মায়েশার সামনে বসে বলে, তুমি আমার সঙ্গে চলো, আগে তোমার হাতের জখম দেখাটা গুরুত্বপূর্ণ। মায়েশা আপত্তি করে না। যন্ত্রণায় অশ্রু বিসর্জন দিতে দিতে এন্ড্রুর সাহায্যে উঠে দাঁড়ায়। ইয়ান বেশ সতর্কতার সহিত মায়েশার এক হাত ধরে তাকে নিয়ে জোসেফের বাসার উদ্দেশ্যে রওনা হয়। মায়েশাকে নিয়ে বাসায় পৌঁছেই তাকে নিয়ে তার জন্য বরাদ্দকৃত কক্ষে প্রবেশ করে ইয়ান। মায়েশাকে বিছানার এক কোণে বসিয়ে দিয়ে নিজের গায়ের ক্লকটা খুলে রেখে সে ব্যস্ত হয়ে বেরিয়ে যায় পাত্র ভর্তি পরিষ্কার উষ্ণ পানি নিয়ে আসতে। মায়েশা নিজেও এই সুযোগে মাথার কাপড়টা টেনে বিছানার একপাশে রেখে মুখ বিকৃত করে খতর পানে তাকায়। শীতকাল হওয়ায় বোধহয় কাটা জায়গাটা অতিরিক্ত জ্বলছে। মায়েশার ভাবনার মাঝে ইয়ান পানির পাত্র হাতে কক্ষে প্রবেশ করে। পাত্রটা বিছানার একপাশে রেখে কাপড়ের তাকের মতো জায়গা থেকে মায়েশার একটা পরিষ্কার ওড়না হাতে নেয়। কোনো কিছু না বলে সে এগিয়ে এসে মায়েশাকে গায়ের ক্লকটা খুলতে সাহায্য করতে লেগে পড়ে। মায়েশা প্রথমে অপ্রস্তুত বোধ করলেও পরে আর কিছু বলে না। দাঁতে দাঁত চেপে ব্যথাটুকু সহ্য করে কালো ক্লকটা খুলতেই ইয়ান দেখল মায়েশার হালকা আকাশি রঙা গাউনটা হাতার এদিক দিয়ে রক্তে মাখামাখি হয়ে আছে। ইয়ান কপাল কুঁচকে বলে, খুব গভীরভাবে কেটেছে। মায়েশা কোনো প্রত্যুত্তর করে না, কেবল এমন একটা ভাব করে যেন তার খুব কষ্ট হচ্ছে। ইয়ান মায়েশাকে বসিয়ে একটা কাঁচি হাতে এগিয়ে আসে। তীব্র ব্যথার মাঝেও মায়েশা হাতকে উঠে প্রশ্ন করে, কি করতে চাইছো? ইয়ান সাবলীল গলায় বলে, জামার হাতেটুকু না কাটলে আমি পট্টি করতে পারবো না। মায়েশা বেশ ইতস্তত বোধ করে। তাদের রাজ্যে রাজপরিবারের মেয়েদের মাথায় কাপড় ব্যতীত কোনো পরপুরুষের সামনেও যাওয়া নিষিদ্ধ। আর সেখানে কিনা তাকে এখন কাঁধ হতে সম্পূর্ণ উন্মুক্ত হাত নিয়ে এই পুরুষকে দিয়ে নিজের পট্টি করাতে হবে, অসম্ভব। মায়েশা বেশ নিচু স্বরে বলে, সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। ইয়ান বোধহয় ব্যাপারটা ধরতে পারে। সে শান্ত গলায় বলে, পরপুরুষের সংস্পর্শ নিয়ে নিষেধাজ্ঞা আছে তোমাদের ধর্মে? আমার তোমার ধর্ম নিয়ে খুব একটা ধারণা নেই, তবে এতটুকু নিশ্চিত যে আমি ন্যূনতম সীমা লঙ্ঘন করবো না। চাচিমা অসুস্থ, ঘুমোচ্ছে, না হয় ওনাকেই ডেকে দিতাম তোমার সাহায্য করার জন্য। মায়েশার কিছু বলতে পারে না। মুখে অস্বস্তি নিয়ে মাথা নিচু করে ফেলে সে। ইয়ানু আর কিছু না বলে নিজের কাজে লেগে পড়ে। প্রথমত পরিষ্কার ওড়নাটা একটানে ছিঁড়ে দুভাগ করে ফেলে সে। এক ভাগ ব্যবহার করে পানিতে ভিজিয়ে ক্ষত জায়গাটা পরিষ্কার করার কাজে। অতঃপর জঙ্গল থেকে ফেরার পথে বাড়ির আঙিনার সামনে থেকে ছিঁড়ে নেওয়া ওষুধি গুণসম্পন্ন জড়িবুটি পাতাগুলো ক্ষতের উপর প্রলেপের মতো লাগিয়ে দেয়। তার উপর ওড়নার উপর ছেঁড়া অংশ দিয়ে পেঁচিয়ে চমৎকার করে পট্টি করে দেয়। পুরোটা সময় মায়েশা না চাইতো এন্ডুকে লক্ষ্য করতে বাধ্য হয়। পরখ করে এক যুবক বোকাকে কি চমৎকার ভঙ্গিতে ছলনাময়ী জেইলানের হাতে পট্টি করতে ব্যস্ত সে। এমন না যে জেইলানের ক্ষতে যন্ত্রণা হচ্ছে না, তবে এর থেকেও বড় যন্ত্রণা সে বয়ে বেড়াচ্ছে। সেই যন্ত্রণার সামনে সামান্য শারীরিক যন্ত্রণা কিছুই নয়, বরং নিজের পুরনো সেই ক্ষতের প্রেক্ষিতে সাজানো প্রতিশোধের এই খেলায় মায়েশা পুরো রোমানিয়ান রাজ্যের বুকে আগুন জ্বালিয়ে দিতেও পিছু পা হবে না। পট্টির কাজটুকু শেষ হতেই মায়েশা বিছানার একপাশে রাখা পাতলা ওড়নাটা গায়ে পেঁচিয়ে নেয়, আবৃত করে নেয় নিজের বাহু, গলা এবং বুক। ইয়ানও ততক্ষণে পানির পাত্র রেখে হাত ধুয়ে ফিরে
মায়েশের সামনে দাঁড়িয়ে এবার স্পষ্ট গলায় প্রশ্ন করে। এবার বলো, তুমি জঙ্গলের দিকে কি করছিলে? হাতে আঘাতটাই বা কে করলো? সম্পূর্ণ ঘটনা খুলে সত্যি করে বলো। সত্যি করে বলতে বললেই কি বিপরীত পক্ষ সত্য জবাব দেয়? এর কোনো নিশ্চয়তা আছে? নেই। মায়েশাও সত্যিটা না বলে নিজের মন গড়া কাহিনী বলে। মাতুষা অসুস্থ বলে আমি ভেবেছিলাম কিছু ভেষজ দিয়ে স্যুপ তৈরি করব। ওনার যেহেতু ঠান্ডার সমস্যা হচ্ছে তাই সেই অনুযায়ী ভেষজ ঘরে খুঁজে দেখি আমি। না পেয়ে ভাবি যে সামনে জঙ্গলের দিকটায় আমি কাঙ্ক্ষিত ভেষজ দেখেছিলাম কিছুদিন পূর্বে, তাই সেটা সংগ্রহ করতে বেরিয়ে পড়ি। কিন্তু জঙ্গলের সীমানার ভেতর পা আমি লক্ষ্য করি কেউ একজন আড়ালে লুকিয়ে পাশের বাসার দিকে ওত পেতে আছে। বোধহয় চোর ছিল। আমি সাহস করে সঙ্গে থাকা খঞ্জর বের করে তাকে ধরাশায়ী করতে যাব। এমন মুহূর্তেই সে আমার খঞ্জর ছিনিয়ে নিয়ে পাল্টা আমার উপর আক্রমণ করে, আরো 2-3 ঘা আঘাত করবে। তার পূর্বেই তোমার পায়ের শব্দ ভেসে আসে। সতর্ক হয়ে সে সঙ্গে সঙ্গে খঞ্জরটা ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। ইয়ান শুনে সবটা, অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে, আর একটাও বাড়তি প্রশ্ন করে না সে। মায়েশা নিজে এবার প্রশ্ন করে। তুমি হঠাৎ এলে, তোমার চাচা কিংবা ক্লাডিয়াস তো বাসায় নেই, তাহলে? ইয়ান সঙ্গে সঙ্গে বলে ওঠে। তোমাকে একটা খুশি সংবাদ দিতে এসেছিলাম। আগামীকালই একটা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে তোমাদের রাজ্যের পথে রওনা হবে। তোমার তুরস্কে ফেরার বন্দোবস্ত করে এলাম। ইয়ানের কথায় মায়েশা খুশি হওয়ার কথা ছিল, তবে সে খুশি হতে পারল না তার ভেতরে জেইলান নামক সত্তাটা ফুঁসে উঠলে। তাকে ফেরত পাঠানোর বন্দোবস্ত করেছে মানে কি? এত তারা তাকে ফেরত পাঠানোর? মনের ক্ষোভ মনে চেপে গিয়ে মায়েশা খুশি হওয়ার অভিনয় করে বলে। যাক, অবশেষে। ইয়ান নিজের ক্লকটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলে। প্রস্তুতি নাও, তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আগামীকাল তোমাকে বন্দরে পৌঁছে দিয়ে আসবে ক্লাডিয়াস। মায়েশা অন্যমনস্ক হয়ে উত্তর দেয়। গোছানোর মতো কিছু নেই, খালি হাতে এসেছিলাম, ফিরবো খালি হাতে। ইয়ান নীরব রয়, আর একটা কথাও বলে না সে। তার যাওয়ার সময় হয়ে গিয়েছে আপাতত। কিছুটা ভীত কৃণা দুরু বুক নিয়ে আলফার কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। মনে মনে আন্দাজ করতে পারছে সে হুট করে কেন আলফা তাকে কামড়ায় রেখেছে, তবে সে কি বলবে তাই এখনো ভেবে পাচ্ছে না। কক্ষের বাহিরেই উপস্থিত ছিল ক্রিয়াস। কৃণাকে দেখে দরজা খুলে দিয়ে বলে, ভেতরে যাও। কৃণা নিঃশব্দে কক্ষে প্রবেশ করে। আলফা আরন রড্রিগেজ তখন নিজ কক্ষে একটা টেবিলের উপর বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা কাগজে নজর বোলাতে ব্যস্ত ছিল। কৃণা এসে সম্মান জানাতে সে চোখ তুলে সরাসরি প্রশ্ন করে। আমি যদিও প্রকাশ করছে না, তবে আমি নিশ্চিত কিছু একটা হয়েছে। এত দ্রুত হুট করে জঙ্গলে ফিরে আসার কারণ কি? সিবিউ প্রাসাদে কি ঘটেছে? কৃণা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয়। কিছু হয়নি আলফা, লোনার মন ঠিক ছিল না বোধহয় ওখানে। করে এসে আমাকে জানায় যে উনি নিজে প্রাসাদে ফিরতে চান। কৃণা ইচ্ছে করেই কেবের সঙ্গে ক্যামেলিয়ার সাক্ষাতের ব্যাপারটা চেপে যায়। যেই ব্যাপারে সে নিশ্চিত নয় সেই ব্যাপার নিয়ে কথা বলে সে আলফাকে রাগিয়ে দিতে আগ্রহী নয়। আরনের নিকট কৃণার কথা বিশ্বাসযোগ্য ঠেকল না। সে 2 কদম এগিয়ে এসে থমথমে স্বরে বলে, আমার থেকে কিছু আড়াল করবে না কৃণা, ফলাফল ভালো হবে না। কৃণা তবুও জবাব দেয়। সত্যি বলছি আলফা, বিশ্বাস করুন আমাকে। আরন ইচ্ছে করেই তার জেরা করে না কৃণাকে। সে অনুমতি দিতে কৃণা দ্রুত তার কামরা থেকে প্রস্থান করে। ক্রিয়াস প্রায় সঙ্গে সঙ্গে এই কামরায় প্রবেশ করে। আরন আবারও কাগজগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে। ক্রিয়াস পাশে এসে দাঁড়িয়ে বলে, আলফা, আর কত খুঁজবেন আপনি? ওই অভিশাপ মুক্তি হওয়ার কোনো পথ থাকলে এত বছর আপনি তো নিশ্চয় পেয়ে যেতেন। আরন কিছুটা গম্ভীর স্বরে বলে, অবশ্যই কোনো পথ আছে ক্রিয়াস, কেবল আমি তা খুঁজে পাচ্ছি না। আমাকে আরো খুঁজতে হবে। এতদূর বলেই আরন ফের প্রশ্ন করে, আমি কি নিজের কামরায়? জি, ওনার রাজধানী ফেরার পর থেকে এক দণ্ডের জন্য নিজের কক্ষ থেকে বের হয়নি। কিছু কি হয়েছে? আরনকেও কেউ এই পর্যায়ে কিছুটা চিন্তিত দেখালো। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওকে গিয়ে দেখে আসছি আমি। তুমি কাগজগুলো ভাঁজ করে সিন্ধুকে রেখে দাও, এসে কথা বলবো আমি। আরন বেরিয়ে যায়, অগ্রসর হয় মেয়ের কক্ষের দিকে। দরজার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। দরজায় আলতো হাতে শব্দ করে ডাকে। আমি বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়, ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আরন ধরে নেয় মেয়ের মন হয়তো কোনো কারণে খারাপ, তাই সে উত্তরের অপেক্ষা না করে নিজেই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। কিন্তু কক্ষে প্রবেশ করতে সে বিস্মিত হয়, আরও একবার ডাকে। আমি
গহীন অরণ্যের বুকে দৌড়ে চলছে এক হিংস্র নেকড়ে। দিকবিদিক শূন্য দৌড়ে চলা এই নেকড়ে হুট করে একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেল। তার গন্তব্যে পৌঁছে গিয়েছে সে। আকাশপানে মাথা উঁচু করে ভয়ঙ্কর এক গর্জন তুলে মুহূর্তে সে নিজের মানবী রূপ ধারণ করলো। এটা কি ঠিক সেই জায়গা যেখানে দিন কয়েক আগে ক্যামেলিয়া গুলিবিদ্ধ হয়েছিল? ক্যামেলিয়া তীক্ষ্ণ দৃষ্টি মেলে চারিপাশটা পরখ করে। তাকে গুলি করা ওই লোকটাকে এখন কোথায় খুঁজবে সে? ক্যামেলিয়ার কি এই জায়গাটাতেই অপেক্ষা করা উচিত হবে যদি ওদিনকার মতো লোকটার দেখা পাওয়া যায়? ক্যামেলিয়া কিছু পল একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে লোকটার অপেক্ষা করে। হুট করে এসে অন্যমনস্ক হয়ে পড়ে। দৃষ্টি গিয়ে নিবদ্ধ হয় আকাশপানে মলিন সুন্দর চাঁদটার দিকে। ক্যামেলিয়া চাঁদের প্রতি স্থির ধ্যানে যেন হারিয়ে যায়। অনুভব করে তার নেকড়ে সত্তার চাঁদের প্রতি প্রবল টান। এই টানটা একটা সাধারণ মানুষ কখনোই অনুভব করতে পারবে না। চাঁদ দেখতে দেখতে ক্যামেলিয়ার মনে পড়ে যায় কেভের বলা কথাগুলো। কেভ তার জীবন বাঁচিয়ে আফসোসে পড়ছে বলেছিল, কিন্তু সেই আফসোসের কারণটা কি? শুধুমাত্র ক্যামেলিয়া একটা নেকড়ে মানবী হওয়া? কিন্তু এতে ক্যামেলিয়ার কি দোষ? তার বাবা একজন নেকড়ে মানব। আরনের সন্তান হিসেবে ক্যামেলিয়ার ভেতর নেকড়ে সত্তা থাকাটা কি খুব অস্বাভাবিক কিছু? ক্যামেলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে। সে সবসময় ভাবত ইয়ানের ওই প্রধান সেনাপতি বোধহয় তাকে ভয় পায়। তো এক মুহূর্তের জন্য কখনো ক্যামেলিয়া আন্দাজ করতে পারেনি যে ওই সেনাপতি তাকে ভয় নয় বরং ঘৃণা করে। শুধু কি ঘৃণায় সীমাবদ্ধ এই অনুভূতি? কেভের দৃষ্টিতে ক্যামেলিয়ার জন্য উপযুক্ত শব্দ সমূহ হলো নোংরা, বেলাজ, পশু। এই তিনটা শব্দের ভিড়ে বেলাজ শব্দটা যেন ক্যামেলিয়ার গলায় কাটার মতো বিঁধে আছে। তার হুটার ঠাট্টার ছলে কিছুটা কাছাকাছি যাওয়া কারো কাছে বিরক্তিকর ঠেকতে পারে। এটা তার কখনোই খেয়ালই হয়নি। ক্যামেলিয়ার কি দোষ? মানুষের সান্নিধ্য তার খুব পছন্দ, বিশেষ করে প্রধান সেনাপতির সান্নিধ্য বোধহয় একটু বেশি পছন্দ। ক্যামেলিয়ার ভাবনার মাঝে হুট করে একটা গমগমে স্বরে শোনা গেল, বেঁচে যাবেন জানতাম, ফিরে আসবে এটাও জানতাম, তবে এত দ্রুত ফিরবে সেটা আন্দাজ করিনি। ক্যামেলিয়া চমকে পাশ ফিরে তাকায়। লক্ষ্য করে লম্বা কুলাক গায়ে জড়ানো এক পুরুষকে। এক হাতে আগুনের লণ্ঠন ধরে সামান্য ঝুঁকে কিছু পাতালতা ছিঁড়ছেন। ক্যামেলিয়ার সঙ্গে সঙ্গে সতর্ক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ায়। শান্ত গলায় প্রশ্ন করে, কে আপনি? লোকটা পিছু না ফিরেই জবাব দেয়, হাতের জখম সেরে উঠতেই বুঝি আমাকে ভুলে গেলে? ক্যামেলিয়া নির্বিঘ্নে জবাব দেয়, আপনি আমাকে সেদিন গুলি করেছেন, চিনতে মোটেও ভুল করিনি। তবে আপনার পরিচয় জানতে চাইছি আমি। নেকড়ে মানবদের অস্তিত্ব সম্পর্কে কি করে জানেন যে রূপার বুলেট আমাকে ঘায়েল করতে সক্ষম? লোকটা বোধহয় মৃদু হাসল। সে জবাব দেয়, জানি তো অনেক কিছুই, তোমার সম্পর্কে, তোমার বাবার সম্পর্কে, তোমার বাবার অভিশপ্ত নেকড়ে মানব হওয়ার জীবনচক্র সম্পর্কে। সব কিছু জেনেই তো আমার জন্ম। ক্যামেলিয়া যেন কোনো গোলকধাঁধায় বাধা পড়ল। লোকটার কথা তার নিকট অস্পষ্ট ধোঁয়াশোয়ার ন্যায় ঠেকল। সে হিংস্র স্বরে বলে ওঠে, ক্ষতি সাধন করতে চাও নেকড়েদের? তাই বুঝি? আমাদের আদি অন্ত জেনেছ? উদ্দেশ্য কি তোমার? লোকটা কিছু বলল না। তার আগেই একপাল জন্তুর দৌড়ে আসার শব্দ শোনা গেল। ক্যামেলিয়া চমকে পিছনে ফিরে তাকালো। সহসা ঝড়ের বেগে তার সামনে এসে উপস্থিত হলো নেকড়েরূপী আলফা। সঙ্গে রয়েছে গোটা পালের অর্ধেকটা। আরন মুহূর্তে নিজের মানব রূপ ধারণ করলো। মেয়ের বাহু টেনে ধরে প্রশ্ন করে, না জানিয়ে জঙ্গলে এসেছো কেন? ক্যামেলিয়া বলে ওঠে, আমি তো... বলতে বলতে সে পিছনে লোকটাকে দেখার জন্য ফিরে তাকায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে দেখতে পায় তার পেছনে কেউ নেই। ক্যামেলিয়া চমকায়। তার কথা অসম্পূর্ণ রয়ে যায়। সে ব্যস্ত পায়ে আশেপাশে লোকটাকে খুঁজে দেখে। এইমাত্র তো লোকটা এখানেই ছিল। হুট করে চোখের পলকে কোথায় চলে গেল? ক্যামেলিয়ার এই অশান্ত রূপ পরখ করে আরন। পালের বাকিরাও লক্ষ্য করে তাদের লুনার অদ্ভুত আচরণ। আরন এবার এগিয়ে গিয়ে মেয়েকে ধরে স্থির ভঙ্গিতে দাঁড় করিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ক্যামি? এখানে কেন এসেছো তুমি? কি খুঁজছো তুমি? ক্যামেলিয়া চোখের ভেলকির ন্যায় ঘটে যাওয়া ঘটনাটা আরনকে বলতে নিয়েও আর বলে না। শান্ত হয়ে যায় সে। স্বাভাবিক গলায় বলে, কিছু না বাবা। আরন মেয়ের কথাটা বিশ্বাস করল না। সে চারিপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। কোথাও সন্দেহজনক কিছু না দেখতেই সে গভীর স্বরে মেয়েকে বলে, প্রাসাদে ফিরে চলো। ক্যামেলিয়া মোটেও বিরোধিতা করে না। সে সকলের সঙ্গে প্রাসাদে ফিরে যেতে উদ্যত হয়। তবে ঠিক সেই মুহূর্তে তার কানের পাশ দিয়ে একটা শীতল হাওয়া বয়ে যায়। একটা পুরুষালীর স্বর ফিসফিসিয়ে তার কানের কাছে বলে ওঠে, চিন্তা নেই, আমি তোমাকে খুঁজে নেব। ক্যামেলিয়া ফের চমকে পেছনে ফিরে তাকায়। এইমাত্র সে স্পষ্ট কারো কণ্ঠস্বর শুনতে পেল, কিন্তু কে ছিল সে?
এখানে তো কেউই নেই। ক্যামেলিয়া লক্ষ্য করে অদূরে গাছের নিকট একটা জায়গা। কিছুক্ষণ আগে ওই লোকটা ঠিক ওখানে দাঁড়িয়ে মাটি হতে ঘাসপাতা ছিঁড়ছিল। ক্যামেলিয়া মাটির ঠিক ওই জায়গাটা লক্ষ্য করতেই দেখে বেশ কিছু ঘাসশূন্য ওই জায়গাটুকুর মাটি কেমন আলগা হয়ে আছে, যেন এইমাত্র কেউ ওখান থেকে ঘাস ছিঁড়েছে। অর্থাৎ ওই লোকটা সত্যি এখানে ছিল। ক্যামেলিয়ার ভাবনার মাঝে আরুন তাকে ডাকে। দাঁড়িয়ে পড়লে কেন ক্যামি? ক্যামেলিয়া ভাবনা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক গলায় জবাব দেয়, আসছি বাবা। নেকড়েপালের সকলে সেখান থেকে প্রস্থান করতেই ধোয়ার কুণ্ডলীর মতো কিছু একটা উড়ে আসতে দেখা যায়। কুণ্ডলীটা ধীরে ধীরে একটা মানুষের রূপ ধারণ করে। আবারও আগের জায়গায় ফিরে এসে অজানা ব্যক্তিটি লণ্ঠন হাতে ঘাসলতা ছিঁড়তে ব্যস্ত হয়ে পড়ে। শক্ত বিছানায় কম্বল গায়ে জড়িয়ে জ্বরের প্রকোপে কাঁপছে মায়েশা। সম্পূর্ণ শরীর তার উত্তপ্ত অগ্নিকুণ্ডের ন্যায় পুড়ে যাচ্ছে। জোয়ানরা তার শিওরে বসে মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মায়েশার কক্ষে আসতেই দেখে এই অবস্থা। হুট করে এক রাতের ব্যবধানে এরকম জ্বর কিভাবে বাঁধিয়ে ফেললো মেয়েটা, তাই জোয়ানরা বুঝে উঠতে পারছে না। জ্বরের ঘরে মায়েশা বিড়বিড়িয়ে নিজ মাতৃভাষায় কিছু একটা বলছে। জোয়ানরা কান পেতে তা শোনার চেষ্টা করে, তবে স্পষ্ট কথার অর্থ বুঝে উঠতে পারে না সে। আন্দাজ করে নেয় মেয়েটা বোধহয় নিজের মাকে স্মরণ করছে। জোয়ানরা পরম মমতায় মায়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আশা, বেশি খারাপ লাগছে, একটু পানি খাবে? মায়েশা কোনো প্রত্যুত্তর করে না, চোখ মেলেও তাকায় না। কামরার দরজায় ঠক ঠক শব্দ হয়। জোয়ানরা উঠে গিয়ে দরজা খুলে কামরার বাইরে বেরিয়ে আসে। দরজার ওপারেই দাঁড়িয়েছিল জোসেফ এবং ক্লাডিয়াস। চিন্তিত গলায় জোসেফ প্রশ্ন করে, কি অবস্থা মাসার? জোয়ানরা কপালে ভাঁজ নিয়ে বলে, ভয়ঙ্কর জ্বর মেয়েটার। ক্লাডিয়াস বলে ওঠে, কিন্তু আজকে তো ওনাকে নিজ রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওনা হতে হবে। জোয়ানরা চোখ পাকিয়ে বলে, মেয়েটা ঠান্ডা এবং জ্বরে দম ফেলতে পারছে না। এই অবস্থায় কিভাবে ওকে একা ছাড়ি? এই মুহূর্তে সমুদ্রপথে এই লম্বা যাত্রার জন্য উপযোগ্য নয় ও শারীরিকভাবে। জোয়ানরার কথার পিঠে জোসেফ বলে, কাউন্ট যে নিজ উদ্যোগে এই মেয়ের ফেরার ব্যবস্থা করলো, সেটার কি হবে? তুমি কাউন্টের সঙ্গে কথা বলে দেখো, ওনাকে মাহসার পরিস্থিতি সম্পর্কে জানাও। মেয়েটা সুস্থ হোক, তারপর না হয় ফিরে যাবে। জোসেফ আর কথা বাড়ায় না। স্ত্রীকে অতিথি মেয়েটার দেখাশোনা করতে বলে সে পুত্র সমেত ঘর থেকে বেরিয়ে আসে। ক্লাডিয়াস ঘোড়ায় করে সৈন্য শিবিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জোসেফ কেবল নিজ জায়গায় দাঁড়িয়ে রয়। প্রাসাদে গিয়ে এখন আবার তার কাউন্টকে এই সামান্য ব্যাপার নিয়ে বিরক্ত করতে হবে। বসন্তের শুরুতেই আসন্ন সফরের পরিকল্পনা নিয়ে আজ সভায় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছে কাউন্ট ইয়ান আলবার্ট। দীর্ঘই আলোচনায় উপস্থিত আছে তার চাচা ম্যাথিউ। রাজ্যের নৌবাহিনীর সম্পূর্ণ ভারটাই ম্যাথিউর দায়িত্বে রয়েছে, তাই সভায় তার মতামতের গুরুত্ব ব্যাপক। ঘণ্টা দুয়ের এই আলোচনার পুরোটা সময় জোসেফ রাজসভার বাহিরে অপেক্ষমান ছিল। সভা শেষে এক এক করে সবাই বেরিয়ে আসতে জোসেফ নড়ে চড়ে দাঁড়ায়। ম্যাথিউ বেরিয়ে এসে জোসেফকে দেখতে প্রশ্ন করে, কি খবর জোসেফ? জোসেফ মাথা নত করে সম্মান প্রদর্শন করে বলে, কাউন্টের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। ম্যাথিউ সামান্য হেসে বলে। জোসেফ মাথা নেড়ে সম্মতি জানিয়ে রাজসভার দ্বারে গিয়ে দাঁড়ায়। প্রহরীকে জানায় সে কাউন্টারের সঙ্গে দেখা করতে চায়। প্রহরী ভেতরে গিয়ে কাউন্টের অনুমতি নিয়ে এসে দরজা খুলে দেয় জোসেফের প্রবেশের জন্য। জোসেফ কিছুটা দ্বিধা নিয়ে সবাই কাউন্টের সামনে হাজির হয়। সম্পূর্ণ সভাকক্ষে তখন সে আর কাউন্টিয়ান ব্যতীত কেউ নেই। জোসেফ এক হাঁটু গেড়ে বসে কাউন্টকে সম্মান জানায়। ইয়ান সিংহাসন ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে প্রাসাদে এসে দেখা করতে চাইলে ব্যাপার কি? কিছু হয়েছে? জোসেফ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলে, কাউন্ট, সমস্যা হলো মাসাকে নিয়ে। ওর ভয়ঙ্কর জ্বর এসেছে হঠাৎ করে। এই অবস্থায় কি ওর জাহাজ সফর করাটা ঠিক হবে? কাউন্টিয়ানের কপালে সূক্ষ্ম ভাঁজ দেখা দিল। জ্বর মানে? গতকাল রাতেও তো সুস্থ ছিল মেয়েটা। হ্যাঁ, হাতে কিছুটা জখম পেয়েছে, কিন্তু ইয়ান তো নিজ হাতে পট্টি করে দিয়ে এসেছিল। জ্বর তো আসার কথা নয়। ইয়ান কিছুটা নিশ্চিত হতে প্রশ্ন করে, জ্বর আসার কারণ কি? জোসেফ ভাবুক স্বরে বলে, নিশ্চয়ই নয়। রাতে যখন বাড়ি ফিরলাম তখন তো সুস্থভাবেই দরজা খুলে দিল, কিন্তু সকালে জোয়ানরা ওর কামরায় গিয়ে দেখে জ্বরে কাতরাচ্ছে। ইয়ান মনোযোগ দিয়ে শুনে সবটা। জোসেফের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়েশা কাউকে রাতে জঙ্গলে ঘটে যাওয়া ওই ঘটনা সম্পর্কে জানায়নি। কিন্তু কেন? উদ্দেশ্য কি ওই মেয়েটার?
এত রহস্যময় কেন তাকে ঘিরে দাঁড় হওয়া বিষয়বস্তুগুলো? ইয়ানের গভীর ভাবনায় ফাটল ধরে জোসেফের ডাকে। কাউন্ট, আপনার সিদ্ধান্ত কি এই ব্যাপারে? মাতাল বাতাসের সঙ্গে আকাশ থেকে ঝরে পড়ছে তুষারকণা। সমুদ্রের তীরবর্তী বন্দরের অবস্থা এখন সম্পূর্ণ শুভ্রতায় মোড়ানো। যদিও তুষারপাতের পরিমাণ খুব একটা তীব্র নয়, তবে বাতাসের প্রকোপটা বেশ। বন্দরে আজ স্বাভাবিকের তুলনায় মানুষও খুব কম। নির্দিষ্ট জায়গায় এসে ঘোড়া থামতেই কেপ ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায়। তার সঙ্গে আরো দুটো ঘোড়া রয়েছে। সেই দুই ঘোড়ায় রয়েছে জোসেফ এবং ক্লাডিয়াস। কেবের দেখা দেখি তারাও ঘোড়া ছেড়ে নেমে দাঁড়ায়। এগিয়ে যায় তাদের পিছু পিছু আসা ফিটনের নিকট। ফিটনের এক পাশের দরজা খুলে ক্লাডিয়াস পর্দাটা একপাশে সরিয়ে ধরে। ভেতর থেকে ধীর কদমে নেমে আসে মায়েশা। গাউনের উপর নীল রঙের ভারী কুলক গায়ে জড়ানো, তার মাথায় পেছনে একটা কালো রঙের ওড়না। চোখ মুখ খুবই ফ্যাকাশে দেখাচ্ছে, তার শরীরটাও বেশ দুর্বল দেখাচ্ছে। হাতে একটা ছোট কাপড়ের পুটলি, সেই পুটলিতে রয়েছে জোয়ানরা দিয়ে দেওয়া কিছু শুকনো খাবার, দু একটা পরিধেয় পোশাক এবং সামান্য কিছু উপহার। মায়েশা মলিন চোখ মেলে জোসেফের দিকে তাকায়। জোসেফেরও চোখ পড়ে তার দিকে। না চাইতেও লোকটার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে খুব করে চাইতো এই মেয়েটা দ্রুত নিজের ঠিকানায় ফিরে যাক, কিন্তু এরকম অসুস্থ অবস্থায় মেয়েটাকে পাঠাতে তার মন সায় দিচ্ছে না। কিন্তু কি আর করার, কাউন্টের কড়া নির্দেশ যেন মায়েশাকে আজই জাহাজে তুলে দেওয়া হয়। দুদিন আগেও তুলোর মতো নরম হৃদয় নিয়ে ঘোড়া কাউন্টের মনে হঠাৎ পাথর জেগে উঠল কিভাবে, তাই বুঝে আসছে না জোসেফের। তবে যা হয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে। কাউন্টিয়ান অন্তত নিজের পিতার মতো প্রেমে মাতাল পুরুষ হয়নি, এটাই স্বস্তির ব্যাপার। জোসেফ মায়েশাকে উদ্দেশ্য করে বলে, যাওয়ার সময় হয়ে গিয়েছে, সাবধানে যেও। জাহাজে থাকা লোকেরা আমার পরিচিত, তাই তো অহত ভয় পেও না। মায়েশা মলিন গলায় বলে, আপনাকে ধন্যবাদ আমাকে বিগত কটা দিন আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। জোসেফ আর কিছু বলে না। মায়েশা আবার তাকায় ক্লাডিয়াসের দিকে, সামান্য হেসে বলে, তুমি খুব ভদ্র এবং চমৎকার একটা ছেলে ক্লডিয়াস, ভালো থেকো। ক্লাডিয়াসের মুখটা অন্ধকার, তবুও সে নিজের হাতে থাকা ছোট্ট থলেটা মায়েশার হাতে ধরিয়ে দিয়ে দু কদম এগিয়ে এসে নিচু স্বরে বলে, অ্যান্ড্রু ভাই আপনার জন্য পাঠিয়েছে, এটা রাখুন, না করবেন না। অ্যান্ড্রুর নাম শুনতে বোধহয় কিছুটা চমকায় মায়েশা। না চাইতো আশেপাশে একবার দৃষ্টি বোলায়। কোথাও নেই সে। সবাই তার সঙ্গে শেষবারের মতো দেখা করলো, কিন্তু এন্ড্রু বুঝি খুব ব্যস্ত, যে তার দেখা করার সময়টুকুও হলো না। মায়েশা একটা দীর্ঘশ্বাস ফেলে, আর কিছু বলে না সে। কে বাবা নিজের গলা কিছুটা ঝেড়ে বলে, চলো সময় হয়ে গিয়েছে। বলেই কে জাহাজের দিকে পা বাড়ায়। মায়েশাও তার পিছু পিছু মাথা নিচু করে যাওয়া শুরু করে। সিঁড়ি বেয়ে বন্দর হতে জাহাজে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে সে আরো একবার ফিরে তাকায়, তবে শুধু জোসেফ এবং ক্লাডিয়াস ব্যতীত আর কাউকেই দেখতে পায় না সে। হয়তো আর একটু ভালো করে লক্ষ্য করলে সে খেয়াল করত বন্দরের এক কোণে একটা দোকানের আড়াল হতে ছদ্মবেশে তার উপর লক্ষ্য রাখছে একজোড়া সবুজ নেত্র। পরখ করছে মায়েশার মুখে ফুটে ওঠা অসুস্থতা এবং দুর্বলতার লেশ। তবে সেই মুখখানা সেই দৃষ্টির মালিকের মন নরম করতে সক্ষম হলো কিনা তা বোঝা গেল না। তার দৃশ্য রইল অতিশয় স্বাভাবিক এবং নির্লিপ্ত। অহেতুক কাজ জমিয়ে রাখা যে তার স্বভাব বহির্ভূত কাজ। একদিন না একদিন মায়েশাকে নিজ রাজ্যে ফিরতেই হতো। সেই ফেরত যাওয়ার যাত্রাটা যতটা বিলম্বিত হতো, ততই এই মেয়ের এই রাজ্যের বাতাসের সঙ্গে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকত। তাই তো কাউন্ট ইয়ান আলবার্ট মায়েশার অসুস্থতার তোয়াক্কা না করেই তাকে ফেরত পাঠানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এতে মায়েশা এবং অন্যের নজরে সে যদি জালিম সাব্যস্ত হয়, তাতেও তার কিছু আসে যায় না। নিগুড় নিস্তব্ধতায় ছেয়ে আছে গোটা কামরা। গায়ে জড়ানো গাউনটা বদলে রাতের জন্য পরিধেয় একটা লম্বা ঢিলেঢালা সাদা রঙের ফ্রক পরে নিল ক্যামেলিয়া। বাদামি রঙের চুলগুলো আশ্রে একটা ঢিলে বেনি করে নিয়েছে সে। খানিক ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েই দম ফেলল সে। বিগত একটা লম্বা সময় ধরে বাবাকে তার আকাশকুসুম গল্প সাজিয়ে জঙ্গলে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে হয়েছে। যদিও আরন যে ক্যামেলিয়ার কথায় আশ্বস্ত হয়নি, তা ক্যামেলিয়া ভালো করেই জানে। সে লক্ষ্য করেছে তার ব্যাখ্যার পিঠে বাবার মুখে অসন্তুষ্টির ছাপ। এভাবে বাবার মুখের উপর মিথ্যা বলতে ক্যামেলিয়ারও ভালো লাগছে না, কিন্তু সেই বা কি করবে? আর কোনো উপায়ও তো নেই তার কাছে। ওই অদ্ভুত লোকটার রহস্য আগে সে উন্মোচন করতে চায়।
নিজে পুরো ব্যাপারটা নিশ্চিত না হয়ে কোনো মতেই বাবাকে এই ব্যাপারে কিছু জানানো যাবে না। বাবা এভাবেই বেশ ক্ষিপ্ত। গোপনে ক্রিয়াসকে নিয়ে যে ক্যামিকে গুলি করা ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে তা ক্যামেলিয়ার অজানা নয়। ক্যামেলিয়া নিশ্চিত তার বাবা আলফা আরুন রড্রিগেজ লোকটাকে পেলেই আগে হত্যা করবে, কিন্তু এতে যে ক্যামেলিয়ার আগ্রহ মিটবে না। সে জানতে আগ্রহী লোকটার পরিচয় সম্পর্কে। সে জানতে চায় লোকটা কি করে নেকড়ে মানবদের অস্তিত্ব সম্পর্কে জানে। তাছাড়া লোকটা এও বলেছে যে তিনি নাকি আরনের নেকড়ে হওয়ার ইতিহাস সম্বন্ধেও জানে, কিন্তু কিভাবে? এই এত না জানা প্রশ্নের উত্তর কেবলই ওই লোকটাই দিতে পারবে ক্যামেলিয়াকে। কিন্তু ক্যামেলিয়া লোকটাকে কি করে খুঁজে পাবে? ওইভাবে বোধহয় আর জঙ্গলে একা যাওয়াটা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। বাবার হম্পি দেখে বোঝা যাচ্ছে যে ক্যামেলিয়ার সুরক্ষা নিশ্চিত করতে কঠিন পাহারার ব্যবস্থা করবেন। এত নেকড়ে চোখ ফাঁকি দেওয়াটা ক্যামেলিয়ার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার। রাগে হতাশায় ক্যামেলিয়া বিছানার একপাশ ফিরে শুয়ে বালিশ জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে খোলা বারান্দার দরজা দিয়ে শীতল বাতাস এসে কামরায় প্রবেশ করে। আচমকা ক্যামেলিয়া কানের কাছে শুনতে পায় একটা ফিসফিসানির স্বর। দেখো, তোমাকে খুঁজে নিয়েছি আমি। ক্যামেলিয়া চমকে শোয়া থেকে উঠে বসে। আধো আলোকিত কক্ষের প্রতিটা কোণায় সে নিজের দৃষ্টি বোলায়। কি অদ্ভুত, কোথাও কেউ নেই, অথচ এইমাত্র সেই পুরুষের ফিসফিস করে বলা কথা শুনতে পেল। ক্যামেলিয়া বড় করে নিঃশ্বাস ফেলে, হতপার আদেশের সুরে বলে ওঠে, নিজের পরিচয় জানাও আমাকে। ফের পুরুষালী কণ্ঠটা শোনা যায়। নিজের রক্তকে চিনতে পারছো না? ক্যামেলিয়া রদ্রিগেজ। ক্যামেলিয়া যেন এবার বিস্ময়ে বিমূঢ় হলো। কি বলছে এই লোক? রক্ত মানে? ক্যামেলিয়া সঙ্গে সঙ্গে প্রশ্ন করে। ভনিতা না করে সোজা সাপটা কথা বলো তুমি। অদৃশ্য স্বরটা এবার বলে ওঠে, বেশ সুশ্রী দেখতে হয়েছ তুমি। এই রক্তে আর কোনো রমণী দেখতে এতটা আকর্ষণীয় ছিল না। এই রূপটা নিশ্চয়ই তোমার মায়ের অংশ হওয়ার ফলস্বরূপ পেয়েছ। এবার বুঝতে পেরেছি অরণ্য কেন তোমাকে চোখে হারায়। ওর স্ত্রীর একটা সত্তা নিজের মাঝে বহন করো তুমি। তোমার বাবা খুব ভীতু ছিল জানো, পশুর সত্তা বহন করে এবং জঙ্গলের মাঝে বেড়ে উঠতে ধীরে ধীরে পশুদের মতো হিংস্র এবং দুঃসাহসিক হয়ে গিয়েছে। কিন্তু সে যে একজন মানুষকে বিয়ে করার মতো দুঃসাহস দেখাবে এটা কখনো কল্পনা করিনি। অদৃশ্য সত্তার এত ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথায় ক্যামেলিয়া বিরক্ত বোধ করছিল। সে বলে ওঠে, আমি জানতে চাইছি কে তুমি। কণ্ঠস্বরটা এবার রহস্যময় স্বরে ফিসফিসিয়ে ওঠে, ভয় পেও না, সাহায্য করতে এসেছি আমি। অভিশাপের ইতি টানতেই তো আমার জন্ম হয়েছে। যতদিন না আমি ইতি টানব ততদিন আমার শাস্তি ভোগ করে যেতে হবে। তবে তোমার সব প্রশ্নের উত্তর কেবল একটা শর্তেই দেব আমি। আমার পরিচয় তোমাকে খুঁজে বের করতে হবে, বলতে হবে আমার নাম কি। এতটুকু বলে কণ্ঠস্বরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। খোলা বারান্দার দরজা দিয়ে ভেসে আসা দক্ষিণ হাওয়ার গতিও ধীর হলো। ক্যামেলিয়া হতবুদ্ধির ন্যায় বসে রইল। কে ছিল লোকটা? কোন অভিশাপের কথা বলছে? আর ক্যামি কিভাবেই বা এই লোকের নাম খুঁজে বের করবে? কৃষ্ণপক্ষের চাঁদ আকাশে উকি দিয়েছে। হুট করেই গভীর ঘুমটা ভেঙে গেল কাউন্টিয়ানের। চেষ্টা পেয়েছে তার খুব। হাত বাড়িয়ে বিছানার পাশে একটা ছোট্ট টেবিলের উপর থেকে পানির পাত্রটা নিল সে। কারো খচিত কাচের গ্লাসটায় কিছুটা পানি ঢেলে নিয়ে তা পান করে গলার তেষ্টাটুকু মিটিয়ে নেয় ইয়ান। কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে থেকে ধীর কদমে নেমে দাঁড়ায় সে। এগিয়ে যায় বারান্দার দরজার দিকে। দুকপাটের বিশাল দরজাটা দুহাতের সাহায্যে খুলে বারান্দায় পা রাখে ইয়ান। এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। চোখ বুজে অনুভব করে উত্তাল শীতল বাতাস। এই বাতাসটা অনুভব করতে খুব উপভোগ করে ইয়ান। প্রতিবারই চোখ বুজে নেওয়ার পর বাতাসটা যখন এসে তার গায়ে ধাক্কা খায় তার মনে হয় এই বুঝি বাবার স্পর্শ পেল সে। ওই মানুষটা যে কিনা তাকে অভিশাপ থেকে রক্ষা করতে নিজের জীবনটা বিলিয়ে দিল। এই যে এত শান এবং জৌলুস, এসব তো কিছুই ইয়ানের পাওয়ার কথা ছিল না। যদি না তার মা বাবা থাকতো তবে সেই কবেই সে নিঃশেষ হয়ে যেত। কাউন্ট রিকার্ডো আলবার্ট নিজের জীবনের বিনিময়ে ইয়ানকে আয়ুষ্মান করেছে। অপরদিকে কাউন্টসের আনাস্তাসিয়া আলবার্ট নিজের রাতের ঘুম বিসর্জন দিয়ে ইয়ানের এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে এত বছর ধরে পরিশ্রম করে যাচ্ছে। মা বাবার এত ত্যাগের কথা ভাবতে বসে ইয়ানের প্রতিক্রিয়াটা ঠিক স্পষ্ট বোঝা গেল না। সে শূন্যে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। অতঃপর নীরবে নিজের কক্ষের ভেতর চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে বেহালা হাতে।
বেহালাটা ইয়ানের পিতা কাউন্ট রিকার্ডো আলবার্টের। মায়ের মুখে সে শুনেছে বাবা চমৎকার বেহালা বাজাতে জানত। কাউন্ট রিকর্ডের সূত্র ধরে তার স্ত্রী আনাস্তাসিয়াও বেহালায় সুর তোলা রপ্ত করেছেন। স্বামীর থেকে শেখা এই সুর নিজ পুত্রকেও তিনি হাতে ধরে শিখিয়েছেন। ইয়ান চোখ বুজে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাজানো শুরু করে চির পরিচিত এক সুর। বাতাসে ভেসে বেড়ানো সেই সুর যেন জেগে উঠল সম্পূর্ণ প্রাসাদ। কেউ বা নিজ শয়নকক্ষে থেকে শুনতে থাকলো বেহালার সুর, কেউ বা বেরিয়ে এলো নিজ কক্ষের বারান্দায়। নাওমিও তার বিপরীত নয়। নিজ কক্ষের বারান্দার ধারে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে লক্ষ্য করল ভাইকে। নির্লিপ্ত মুখভঙ্গি নিয়ে চোখ বুজে যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছে তার প্রিয় ভাই। নাওমির মনটা খারাপ হলো। ক্লাডিয়াস হতে সে জেনেছে যে তাদের বাসায় আশ্রিত থাকা মায়েশা নামক মেয়েটা আজ এই নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই মেয়ের প্রস্থানের কারণেই কি ভাইয়ের মনটা খারাপ? নাওমি দৃষ্টি নামিয়ে অন্ধকার প্রাসাদ আঙিনার পানে তাকিয়ে রয়। রাতের এই নিকষ কালো আধারে কি অদ্ভুত এক মায়া লুকিয়ে আছে। সেই মায়ার মাত্রা দ্বিগুণ করে দিচ্ছে এই সুর। এই সুরকে কি নামে ডাকা যায়? হৃদয় বিচ্ছিন্ন করে দেওয়া বিচ্ছেদের সুর, নাকি হৃদয়ে উত্তাল ঝড় তোলা প্রেমের সুর? নাওমির মনে প্রশ্ন জাগে, তার জীবনেও কি কখনো প্রেম আসবে? সেই প্রেমটা কেমন হবে? কেমনই বা হবে নাওমির প্রেমিক পুরুষ? এই প্রাসাদে ভাঙা হৃদয় নিয়ে বয়ে চলা মানুষগুলোর ভিড়ে নাওমির প্রেমের সমাপ্তিটাই বা কেমন হবে? ইদিতে উৎসর্গ থাকবে নাকি উৎসব? কাউন্ট ইয়ান আলবার্টের দিনের শুরুটা হয় এক নতুন উদ্যমে। তৈরি হয় রাজমাতা আনাস্তাসিয়ার সঙ্গে নাস্তা সেরে নেয় সে। অতঃপর অগ্রসর হয় রাজসভার দিকে। আসন্ন সফর নিয়ে গুরুত্বপূর্ণ সভাটা সম্পূর্ণ মনোযোগের সহিত সম্পন্ন করে ইয়ান। মায়েশাকে নিজ রাজ্যে ফেরত পাঠানোর মাধ্যমে মাথা এবং ঘাড়ের উপর থেকে যেন বিশাল একটা দায়িত্বের বোঝা সরল তার। বিগত দিনগুলোয় মায়েশা নামক মেয়েটাকে কিভাবে ফেরত পাঠালে উত্তম হয় সেই চিন্তায় তার মনোযোগে কিছুটা হেরফের হয়েছিল বইকে। তবে এবার সে আবারও নিজের পূর্বের জীবনে ফিরে এসেছে। সেই সঙ্গে মুক্তি মিলেছে নিজের মিথ্যা পরিচয় এবং এন্ডু নামটা থেকে। রাজসভা শেষে ইয়ান নিজ কক্ষে ফিরে আসে। গায়ের পোশাকটা বদলে ঠান্ডা শরবত পান করতে করতে কিছু জরুরি নথিপত্র দেখতে বসে সে। চোখে মুখে আলাদাই স্বস্তি লক্ষণীয় তার। জরুরি কাজের মাঝে কামরার দরজায় করাঘাতের শব্দ হয়। প্রহরী কক্ষে প্রবেশ করে জানায় প্রিন্সেস নাওমি এসেছে দেখা করতে। সাধারণত জরুরি কাজের মাঝে কাউকেই দেখা করার জন্য অনুমতি দেয় না ইয়ান। তবে আজ মনটাও ফুরফুরে, বোনকে দেওয়ার মতো কিছুটা সময়ও হাতে আছে, তাই সে অনুমতি দেয়। প্রহরী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মাঝে নাওমি কক্ষে প্রবেশ করে। টেবিলের কাছে গিয়ে মুখ ভার করে বলে, ভাই, কি শুনছি এসব? মাসা চলে গেল? বাতাসের সঙ্গে উড়ে গোপন খবরটুকু বোনের কানে পৌঁছে যাওয়া দেখে ইয়ান অবাক হয় না। নিশ্চয়ই নাওমি ক্লাডিয়াসকে জেরা করে সব জেনেছে। ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, হ্যাঁ, এখনো বোধ হয় জাহাজই আছে। তুরস্কে পৌঁছাতে ওর দিন কয়েক লাগবে। আশা করছি পৌঁছে যাবে সুস্থভাবে। নাওমির সুশ্রী মুখে ঘন কালো আধার নেমে আসে। সে ফট করে প্রশ্ন করে, তোমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল? ইয়ান এই পর্যায়ে এক দৃষ্টিতে নাওমির দিকে তাকায়। তার দৃষ্টিতে মিশে আছে চাপার রাগ। নাওমি সেই দৃষ্টি লক্ষ্য করতেই টের পেল সে সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভাইকে বোধহয় রাগিয়ে দিল সে। আমতামতা স্বরে নাওমি বলতে নেয়, থাক, আমি। সম্পূর্ণ কথাটুকু শেষ করার পূর্বে এক প্রকার ঝড়ের গতিতে কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রধান সেনাপতি কেপ। নাওমির কতটুকু অসম্পূর্ণ রয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে বিস্ফোরিত নয়নে তাকায়। অবাক হয় ইয়ানো, তবে রাগ দেখিয়ে বলে, এ কেমন অভদ্রের মতো আচরণ! কেপকে দেখাচ্ছে কিছুটা বিধ্বস্ত। এই নিম্ন তাপমাত্রায়ও তার কপাল গড়িয়ে ঘাম স্পষ্ট দেখা যাচ্ছে, যেন এইমাত্র দৌড়ে এলো সে। নাওমিকে লক্ষ্য করতেই কেপ নিজেকে সংযত করে রয়ে শুয়ে ক্ষান্ত হয়ে বলে, আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে একান্ত আলাপ করা প্রয়োজন কাউন্ট। সূক্ষ্ম ইশারা ধরতে পেরেই নাওমি আদেশের অপেক্ষায় রইল না। বাইরে থেকে অনুমতি নিয়ে সে নীরবে কক্ষ ত্যাগ করে। কেব এবার সচেতন স্বরে জানায়, এইমাত্র খবর পেলাম কাউন্ট, তুরস্কগামী আমাদের জাহাজটা সেটা গত রাতে সমুদ্রপথে জলদস্যুদের হাতে পড়ে জলদস্যুরা জাহাজে হামলা চালিয়েছে। ইয়ান হতবাক হলো। এজন্য নয় যে জাহাজটায় অসভ্য জলদস্যুদের হামলার শিকার হয়েছে, বরং এই কারণে যে জাহাজটায় মাহেশা নামক ওই মেয়েটা উপস্থিত ছিল। ইয়ান যথাসম্ভব নিজের শান্ত দৃঢ়তা বজায় রেখে প্রশ্ন করে, মাশা? কেপ মাথা নিচু করে জবাব দেয়,
আক্রমণ করে কিছু মানুষকে মেরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তথ্য অনুযায়ী সমুদ্রে যাদের ভাসিয়ে দেওয়া হয়েছে তারা পুরুষ ছিল। জাহাজ লুট করে নিয়ে উপস্থিত নারীদের সহ জাহাজটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের বুকে এখনো জাহাজের পোড়া অংশবিশেষগুলো ভেসে বেড়াচ্ছে। বোধহয় মাহসাও আর নেই। ইয়ান বাকরুদ্ধ বনে গেল। মাসা বোধহয় আর নেই মানে কি? হ্যাঁ বা না একটা কিছুতে কেন উত্তর পেল না সে। বোধহয় শব্দটা যুক্ত করে এমন অনিশ্চয়তায় ফেলার মানে কি? তার করে দেওয়া বন্দোবস্ততে একটা মানুষ কি করে নাই হয়ে যেতে পারে? প্রাসাদের সম্মুখে আজ প্রজাদের খুব ভিড়। রাজ্যের বিশেষ এক উপলক্ষ আজ। রোমানিয়ান সাম্রাজ্যের কাউন্ট ইয়ান আলবার্টের জন্মদিন। কাউন্টের জন্মদিন উপলক্ষে রাজ্যের সকল প্রজাদের মাঝে শীতের পোশাক বিলিয়ে দিচ্ছেন রাজমাতা আনাস্তাসিয়ার ব্যক্তিগত তহবিল। বিশেষ ব্যবস্থাপনায় প্রাসাদের বিশাল বিশাল পাতিলে রান্না করা খাবারও দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। এই খাবার বিলানোর কাজটা করছেন স্বয়ং রাজমাতা আনাস্তাসিয়া। আনাস্তাসিয়ার দুপাশে দাঁড়িয়ে সাফিরা এবং নাওমি। তারাও আনাস্তাসিয়াকে খাবার বিলানোর কাজে সাহায্য করে যাচ্ছে। যদিও নাওমির মুখটা কিছুটা অন্ধকার দেখাচ্ছে, তবে এর কারণ হলো এই দায়িত্বের জন্য সকাল সকাল তাকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। নাওমির মতে পৃথিবীর সকল কষ্ট একদিকে এবং শীতের সকালে জোর করে ঘুম থেকে তোলার কষ্ট আর একদিকে। যেহেতু রাজপরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাই নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠিন করেই জারি করা হয়েছে চারিদিকে। দক্ষিণাবহ সেনা সদস্যরাও রাজমাতার নিরাপত্তার জন্য প্রহরীর দায়িত্বে নিযুক্ত। তাদের মাঝে রয়েছে জোসেফ পুত্র ক্লাডিয়াস, যার অবাধ্য দৃষ্টি ঘুরে ফিরে সাদা রঙের লম্বা কোলা গায়ে চড়ানো প্রিন্সেসের পানে নিবদ্ধ। সে দূর হতেই লক্ষ্য করে একটু পরপর প্রিন্সেস নাওমির চোখ কচলানো। হাইতোলা লেডি সেফিরার চোখ রাঙানিতে মুখটা কাচুমাচু করে ফেলা। দৃশ্যটা চমৎকার লাগে ক্লাডিয়াসের নিকট। শুধু এই দৃশ্যটাই নয়, বরং প্রিন্সের জড়িত সব ব্যাপারগুলোই খুব চমৎকার এবং আকর্ষণীয় হয়। সারিবদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মহিলার হাতে রাজমাতা আনাস্তাসিয়া খাবারের বাটিটা তুলে দিতেই বৃদ্ধা হেসে বলেন, ঈশ্বর আপনাকে লম্বা আয়ু দান করুক রাজমাতা। আনাস্তাসিয়া মলিন হেসে বলে, আমার জন্য নয়, বরং আমার ছেলে এবং আপনাদের কাউন্টের জন্য প্রার্থনা করবেন। দীর্ঘায়ু যেন ও পায়, সকল সফলতা যেন ওর কদম ছুঁয়ে যায়। বৃদ্ধার পেছনে উপস্থিত এক রমণী স্পষ্ট শুনে আনাস্তাসিয়ার বলা কথাগুলো। তার চল শক্ত হয়ে আসে। আধিক্যতা যত্ত সব। বৃদ্ধা খাবার নিয়ে সরে যেতেই রমণীর মুখের ভাবমূর্তি মুহূর্তে বদলে যায়। সে হাসি মুখে এগিয়ে যায় সারির সম্মুখ শ্রেণীর প্রজা হিসেবে। আনাস্তাসিয়া এক পলকের জন্য লক্ষ্য করে মেয়েটাকে। হতপার দৃষ্টি নামিয়ে নিয়ে সে খাবার বাড়তে বাড়তে হাসি মুখে প্রশ্ন করে, বেশ সুন্দরী তো তুমি, চমৎকার দেখতে। তোমার চোখ জোড়া নাম কি? রাজমাতা আনাস্তাসিয়ার কথা স্পষ্ট নাওমির কানে ভেসে আসে। সে আগ্রহী নয়নে চোখ তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার চোখাচোখি হয় উক্ত সুন্দর চোখের মালিকানার সঙ্গে। নাওমি মনে মনে ভাবে, আসলে মেয়েটা সুন্দর। রমণী বেশ স্বাভাবিক স্বরে রাজমাতার প্রশ্নের জবাব দেয়, মেডুসা, আমার নাম মেডুসা। আনাস্তাসিয়া হেসে বলে, সুন্দর নাম তো। রমণী ভালো করে লক্ষ্য করে আনাস্তাসিয়াকে। কতই বা হবে? রাজমাতা আনাস্তাসিয়ার বয়স খুব সম্ভবত 40 টুইচি পর্যায়ে আছে, তবে মুখের লাবণ্য এখনো অটুট। কি চমৎকার নীল চোখ। সূক্ষ্ম দৃষ্টিতে আনাস্তাসিয়াকে পর্যবেক্ষণ করতে হাতে খাবারের বাটিটা নেয় মেডুসা নামক রমণী। অতঃপর ইচ্ছে করেই সেটা হাত থেকে ফেলে দিয়ে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, হায় ঈশ্বর! আনাস্তাসিয়া সহ সকলের মনোযোগ আকস্মিক ঘটনায় সেই মেয়ের প্রতি স্থির হয়। রাজমাতা ব্যস্ত পায়ে এগিয়ে যায় মেয়েটার নিকট। সৈন্যরাও এগিয়ে যেতে নিলে তিনি চোখের ইশারায় থামতে বলে। গরম খাবার পায়ের উপর পড়ে পায়ের চামড়া বোধহয় কিছুটা জ্বলে গেল সঙ্গে সঙ্গে। মেডুসা নামক মেয়েটা নিজের পা চেপে ধরে মাটিতে বসে পড়ল। রাজমাতা হওয়ার উপাধির তোয়াক্কা না করে আনাস্তাসিয়া মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পায়ের অবস্থাটা পরখ করে চেঁচিয়ে পানি চায়। মেডুসা ব্যস্ত স্বরে বলে, আমি ঠিক আছি রাজমাতা, আপনি ব্যস্ত হবেন না, উঠুন দয়া করে। আনাস্তাসিয়া উঠল না। ততক্ষণ এক দাসী একটা মাটির পাত্রে ঠান্ডা পানি নিয়ে হাজির হলো। আনাস্তাসিয়া সেই পানি মেয়েটার পায়ের লাল হয়ে আসা অংশে পানিটুকু ঢেলে দিতেই যেন জ্বলুনির পরিমাণ কিছু সময়ের জন্য খানিকটা কমে আসলো। মেডুসা নামক মেয়েটা মুখ কালো করে বলে,
আমাকে ক্ষমা করুন রাজমাতা, ইচ্ছে করে ফেলিনি। ব্যক্তিগত দুশ্চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ায় খেয়াল করিনি। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আমার জন্য কি আপনি দণ্ড ঘোষণা করবেন? আনাস্তাসিয়া বিচক্ষণ দৃষ্টি মেলে দেখল মেয়েটার ভীত মুখ। সে চোখের ইশারায় একজন দাসীকে ডেকে বলল, ওকে সাহায্য করো উঠে দাঁড়াতে, আমার সঙ্গে নিয়ে চলো। প্রাসাদের চিকিৎসালয়ে ওর পায়ের জখমটা একবার পরীক্ষা করিয়ে নেওয়া হবে। এই অনাকাঙ্ক্ষিত সেবাটুকু পেতেই যেন মেডুসা অপ্রস্তুত হয়ে পড়ল। ব্যস্ত গলায় বলল, ওসবের প্রয়োজন নেই রাজমাতা, ওসবের প্রয়োজন নেই রাজমাতা। কিচ্ছু হয়নি, খুব গভীরভাবে পুড়েনি। কতটুকু বলতে বলতেও মেয়েটার মুখে ব্যথাতুর ভাব ফুটে ওঠে। আনাস্তাসিয়া তা লক্ষ্য করে। নিজের শব্দ খরচ না করে দাসীকে কিছু একটা ইশারা দিয়ে প্রাসাদের ভেতর পথে হাঁটা ধরে। দাসীটা রাজমাতার সুপ্ত ইশারাটুকু আমলে নিয়ে সঙ্গে সঙ্গে মেডুসা নামক মেয়েটাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। অতঃপর তার হাত ধরে রাজমাতার পিছু পিছু পথ অনুসরণ শুরু করে। স্যাফিরা আবারও খাবার এবং বস্ত্র বিতরণের কার্যটুকু বহাল রাখে। তবে নাওমির মনোযোগ তখনও মেডুসা নামক আহত মেয়েটির যাওয়ার পানে নিবদ্ধ। মেয়েটা বেশ সুন্দরী, তবে তাদের মতো নয়। গায়ের রংটা তাদের মতো শ্বেতাঙ্গ নয়, বরং উজ্জ্বল চন্দনের মতো কিছুটা। মুখের আদলটাও কেমন তীক্ষ্ণ। রোমানিয়াতে এরকম মুখ আদলের মেয়ে নাওমি আগে কখনো দেখেনি। চিকিৎসালয়ে যাওয়ার পথে প্রাসাদের প্রতিটা ইট, পথ, প্রাচীর সূক্ষ্ম নজরে পরখ করে নিতে একজোড়া আগ্রহী দৃষ্টি। শরীরের প্রতিটি লম্কূপে তার বয়ে যাচ্ছে অদ্ভুত এক অনুভূতি। অজানা সেই অনুভূতির ব্যাখ্যাটা উচ্চ রেখে ধীর কদমে এগিয়ে যায় সেই রমণী। চিকিৎসালয়ে প্রবেশ করতে আনাস্তাসিয়াকে দেখে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসে প্রাসাদের চিকিৎসক দল। রাজমাতা আনাস্তাসিয়াকে সম্মান দেখিয়ে তারা চিন্তিত স্বরে জানতে চায়, আপনি ঠিক আছেন রাজমাতা? শারীরিক কোনো অসুবিধা অনুভব করছেন? দাসী পাঠিয়ে খবর দিতেন, আমরা হাজির হয়ে যেতাম। আনাস্তাসিয়া সকলে চিন্তাকে পাশ কাটিয়ে নিজের পেছনে দাসীর সঙ্গে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখিয়ে বলে ওঠে, ওর পায়ে গরম খাবার পড়েছে, চামড়া বোধহয় জ্বলে গিয়েছে। চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সব করুন। আনাস্তাসিয়ার আদেশ বাক্য কর্ণকুহরে প্রবেশ করতেই চিকিৎসকরা ব্যস্ত হয়ে পড়ল। মেডুসাকে টেনে একটা রোগীর বিছানায় বসিয়ে দিয়ে তার পায়ের অবস্থা দেখে সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত হয়ে পড়ে। আনাস্তাসিয়া শিওরে দাঁড়িয়ে লক্ষ্য করে সবকিছু। মেয়েটা কেমন চুপচাপ ভাবনায় ডুবে আছে মনে হচ্ছে। স্বভাবসুলভ নিশ্চিন্তার জায়গা হতে আনাস্তাসিয়া প্রশ্ন করে বসে, অন্যমনস্ক হয়ে পায়ে গরম খাবার ফেলে দেওয়ার পেছনে তোমার ব্যক্তিগত দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? মেডুসার সঙ্গে সঙ্গে যেন গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো। সে মাথা নত করে লজ্জিত স্বরে বলে ওঠে, খুব গভীরভাবে পড়েনি। আপনাকে এই গরিবের সমস্যার কথা জানিয়ে বিরক্ত করতে চাচ্ছি না রাজমাতা। আনাস্তাসিয়া এবার আরেকটু আগ্রহী হয়ে বলে, কাউন্টের মা হওয়ার দরুন কেবল রাজমাতা নই আমি, এই পদবীর সঙ্গে বেশ কিছু দায়িত্বও আমার উপর বর্তায়। তোমার অসুবিধার কথা আমাকে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। মেয়েটা আবার বলে ওঠে, আমার বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন হলো। বাড়িতে বৃদ্ধ দাদি আছেন। সংসারের সম্পূর্ণ দায়িত্বটা এখন আমার ওপর। পুরুষহীন পরিবারের রুজি রোজগার থাকে না বললেই চলে। অনভিজ্ঞ হওয়ায় এখনো কোনো কাজের ব্যবস্থাও করে উঠতে পারিনি। আনাস্তাসিয়ার মনটা বুঝি কিঞ্চিত নরম হয়ে গেল। সে মলিন মুখে মেয়েটার মুখ লক্ষ্য করে। চোখগুলো কেমন ভাসা ভাসা, দেখে মনে হচ্ছে এই বুঝি চোখ ফেটে জল গড়িয়ে পড়বে। আনাস্তাসিয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে, কি কি কাজ জানো তুমি? রমণীর সঙ্গে সঙ্গে ব্যস্ত গলায় এক এক করে বেশ কিছু আয়ত্তে থাকা কাজের তালিকা জানায়। তার চোখের মনিতে ফুটে উঠেছে আশার আলো। আনাস্তাসিয়া সবটুকু শুনে ঠান্ডা গলায় একজন দাসীকে ডেকে বলে, প্রাসাদের যে কোনো ফাঁকা আসনের দাসীর দায়িত্বটুকু ওকে বুঝিয়ে দিবে। শুরুর দিকে কাজ এবং প্রাসাদের রীতিনীতিও ওকে জানিয়ে দিবে। আমি চললাম। আদেশ বাক্যটুকু শেষ করে আনাস্তাসিয়া মেডুসার দিকে তাকিয়ে বলে ওঠে, খেয়াল রেখো নিজের। রাজমাতা প্রস্থান করতেই দরজার পানে তাকিয়ে থাকে মেডুসা। ঠোঁটের কোণে তার মিহির রহস্যময়ী হাসি ফুটে উঠেছে। ধপ করে স্বস্তি নিঃশ্বাস ফেলে সে নিজের পায়ের দিকে তাকায়। লাল চামড়ার উপর ইতিমধ্যে ঠান্ডা জাতীয় একটা প্রলেপ মেখে দেওয়া হয়েছে।
আরামে তার মন জুড়িয়ে যায়। বিশাল কক্ষের দরজা খুলে যেতেই কক্ষে প্রবেশ করে কাউন্টিয়ান আলবার্ট। ধীর কদমে অগ্রসর হয় বারান্দার দিকে। মৃদু ঠান্ডা বাতাসে মুহূর্তেই তার দেহ শীতল হয়ে যায়। বারান্দার মধ্যেখানে থাকা ডিভানটায় ক্লান্ত দেহটা এলিয়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে আকাশ পানে। নিশুতি আকাশের বুকটাকে রক ছড়িয়ে আলোকিত করে তুলছে আতশবাজি। রাজ্যে আতশবাজি দিয়ে সৃষ্টি হওয়া এই উৎসব আমেজটার পিছনে মুখ্য কারণ হলো আজ কাউন্টিয়ান আলবার্টের জন্মদিন। যদিও জন্মদিন উদযাপন নামে এই বাড়াবাড়ি আয়োজনের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ইয়ানের নেই, কিন্তু নিজের মায়ের শখকে নজর আন্দাজ করাও সম্ভব নয় তার পক্ষে। আনাস্তাসিয়া প্রতি বছর ছেলের জন্মের এই দিনটায় রাজ্যের বিভিন্ন ধরনের আয়োজন করে। সারাদিন সেই আয়োজনে রমরমা পরিবেশে মাতিয়ে রাখে নিজেকে। কারণটা ইয়ান কিছুটা হলেও আন্দাজ করতে পারে। এই দিনটায় কেবল ইয়ান পৃথিবীতে আসেনি, বরং কাউন্ট রেকর্ডের অস্তিত্ব নিঃশেষ হয়েছিল। সেই কষ্টটুকু ভুলে থাকার জন্যই আনাস্তাসিয়ার এত আয়োজন। ইয়ান ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে মাথাটা পেছনে এলিয়ে দিয়ে চোখ বুঝে কিছুক্ষণের জন্য বাইরে যায় আপন ভুবনে, যেখানে কোনো শোরগোল নেই, কোনো হৈহুল্লোড় নেই, কোনো জনমানব নেই। হুট করে অন্ধকার চিরে বদ্ধ চোখের কপাটে ভেসে ওঠে একটা অর্থবহ দৃশ্য। অথই সমুদ্রে ঝড় উঠেছে। সাগরের পানিগুলো কেমন ভয়ঙ্কর দানবের রূপ নিয়েছে। উত্তাল ঢেউ গ্রাস করে নিতে চাইছে সর্বস্ব। একজোড়া নারী হাত সমুদ্রের ভেতর থেকে সাহায্যের আশায় হাত তুলে ছটফট করছে। এক ঝলক দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠে আবারও চারদিকটা আধারে ডুবে গেল। ইয়ান চকিতে দুচোখ মেলে তাকায়। তার কপালের ডান পাশ বেয়ে বিন্দু বিন্দু ঘামের কণা গড়িয়ে পড়ছে। স্বপ্নের মতোই সামান্য দৃশ্যটুকু ইঙ্গিত করছে একটা মানুষের দিকে, মায়েশা। কৃষ্ণসাগরের বুকে হারিয়ে যাওয়া মায়েশা, সমুদ্রের অতলে যার বাস এখন সে মেয়েটা। ইয়ান বড় বড় দুটো নিঃশ্বাস ছাড়ে। কিছুটা অস্থির লাগছে তার। ডিভান ছেড়ে উঠে কক্ষে ফিরে যায় সে। গায়ের পোশাক বদলে একটা সাধারণ প্রজার বেশভূষা ধারণ করে সে। এই প্রাসাদের চার দেয়ালের ভেতর হুট করে তার দম বন্ধ হয়ে আসছে। তাই মুক্ত বাতাসের আশায় সে খাপে তলোয়ার ভরে বেরিয়ে পড়ে নিজ কক্ষ থেকে। সঙ্গে করে কোনো সৈন্য কিংবা প্রহরীকে নেয় না। প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চেপে বসে সে। নিজেকে শান্ত করতে একা বেরিয়ে যায় প্রাসাদের ফটক টপকে। নিজ বারান্দা হতে উক্ত দৃশ্যখানা দেখে নাওমি। ভুরুজোড়া কুচকে আসে তার। এত রাতে ভাই এভাবে বেশভূষা বদলে কোথায় যাচ্ছে? চট করে নাওমির মাথায় একটাই জায়গার নাম আসে, ট্রান্সিলভেনিয়া। খুব সাহস সঞ্চয় করে আজ নিজ বাবাকে কিছু প্রশ্ন করার উদ্দেশ্যে তার কক্ষে উপস্থিত হয়েছে ক্যামেলিয়া। গোটা সপ্তাহ প্রতিটা প্রহর সে কি এক অস্থিরতায় মাঝে কাটিয়েছে তা কেবল ক্যামেলিয়াই জানে। এই অদ্ভুত অদৃশ্য সত্তাটা বিগত দিনগুলোতে আর তার আশেপাশে ভিড়েনি। বাবার জারি করা কঠিন নিরাপত্তার জাল পেরিয়ে ক্যামেলিয়ারও নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করা সম্ভব হয়নি। তাই সকল উত্তর খুঁজতে সরাসরি আজ সে বাবাকেই বেছে নিল। আরন তখন সবে বাহির থেকে ফিরে নিজ কামরার বারান্দায় দাঁড়িয়েছিল। দুচোখের পাতা বদ্ধ তার। কাঁধে অনুভব করতে পারছে কারো শীতল মাথার ভরকানি। শীতল ছায়াটা তার এক হাতও ধীরে ধীরে জড়িয়ে ধরছে। পরিচিত ক্যামেলিয়া ফুলের সুবাসে যেন চারিপাশটা ম করছে। আরনের ভ্রম কাটে একটা কোমল স্বরের ডাকে। চোখ মেলে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় ক্যামেলিয়া দাঁড়িয়ে। আরন টের পায় এতক্ষণ অনুভব করা শীতল ছোঁয়া এবং ক্যামেলিয়া ফুলের সুবাসটা হুট করে গায়েব হয়ে গিয়েছে। সে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যাঁ জান, এসো। ঘুমাওনি এখনো? আহ্লাদ এবং প্রশ্রয়ের দেখা মিলতেই ক্যামেলিয়া এগিয়ে এলো। বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজল। গল্পের ছলে বলে ওঠে, ঘুম আসছিল না, তাই তোমার সঙ্গে গল্প করতে এসেছি। রূপকথার গল্প তো তোমার পছন্দ নয়। কি গল্প শোনায় বলো তো? সুযোগ বুঝে ক্যামেলিয়া প্রশ্ন করে বসে। বাবা, তোমার পরিবারে আমি কিংবা মা ব্যতীত আর কেউ কখনো ছিল না? মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউই কি ছিল না? আচমকা মেয়ের মুখে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে অরণের মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝে উঠতে পারে না হুট করে এই প্রশ্ন করার পেছনে কারণটা কি। কী কারণে ক্যামেলিয়ার মাথায় হুট করে এমন একটা ব্যাপার এলো। আরণ নিজেকে সামলে নিয়ে জবাব দেয়, যখন মানুষ ছিলাম তখন ছিল, অতঃপর আমি নেকড়ে হই।
নেকড়ে মানব আরনের একমাত্র পরিবার তুমি এবং তোমার মা। ক্যামেলিয়া কিছুটা রয়ে প্রশ্ন করে। তোমার নেকড়ে হওয়ার ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে বাবা? কি কারণে এরকম একটা অভিশপ্ত জীবন পার করতে হচ্ছে তোমার? ঠিক কি কারণে এই জীবনচক্রের সূত্রপাত ঘটেছে আমি জানতে চাই। শেষের কথাটুকু বেশ জোর দিয়ে বলে ক্যামেলিয়া। হারুন কিছুক্ষণ নির্বিকার তাকিয়ে থেকে মেয়ের দিকে, অতঃপর ক্যামেলিয়াকে দুহাতের বন্ধন থেকে মুক্ত করে বারান্দার রেলিংয়ের দিকে অগ্রসর হয়ে শীতল স্বরে বলে, নিজ কামরায় ফিরে যাও ক্যামেলিয়া। ক্যামেলিয়া অবাক হয়। বাবা স্পষ্ট তার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ক্যামেলিয়া ব্যস্ত স্বরে বলে, কিন্তু বাবা। আরুন সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মাঝপথে শীতল স্বরে বলে ওঠে, যেতে বলছি ক্যামেলিয়া। ক্যামেলিয়ার এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে, চুপচাপ কামরা ছেড়ে বেরিয়ে যায়। আরনের কপালে তখন চিন্তার ভাঁজ। ক্যামেলিয়ার এই কৌতূহল অহেতুক নয়, তা সে বেশ আন্দাজ করতে পারছে, কিন্তু ঠিক কী কারণে এই কৌতূহল জেগেছে তা আরনের খুঁজে বের করতে হবে। ট্রান্সিলভেনিয়ার উপকূলে কৃষ্ণসাগরের তীরে চিকচিক করা বালির বুকে বসে অপেক্ষার প্রহর গুনছে ছদ্মবেশী তুরস্কের রাজকুমারী জেইলান। রাতের চাঁদের আলোয় অথই সমুদ্রের পানে তার দৃষ্টি স্থির, চেহারায় বিন্দুমাত্র দুশ্চিন্তার ছাপ নেই তার। এই মুহূর্তে সে রোমানিয়ার সব থেকে সুরক্ষিত জায়গায় অবস্থান করছে, যেখানটায় কোনো জনমানবের আনাগোনা নেই। আনাগোনা নেই বললে ভুল হবে, ঠিক এই জায়গাটাই তো এন্ডু নামক ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। এন্ডুর কথা মনে পড়তেই জেইলান কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে। ওই ছেলের কানে কি জাহাজে জলদস্যুদের হামলা এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটুকু পৌঁছেছে? এন্ডু নামক ওই ছেলের কাছে কি মায়েশা নামধারী মানুষটা বর্তমানে মৃত? জেইলানের মনে পড়ে যায় সেদিনকার ঘটনা। জেইলানকে জাহাজে তুলে দিয়ে সকলে প্রস্থান করতে কোথা থেকে আব্দুল এসে উপস্থিত হয়। আব্দুলের সহায়তা নিয়ে জেইলান লোকচক্ষু এড়িয়ে জাহাজ থেকে পালিয়ে যায়। বহু কাঠখড় পেরিয়ে আব্দুলকে সঙ্গে নিয়ে পৌঁছায় ট্রান্সিলভেনিয়াতে। 2-3 দিন গা ঢাকা দিয়ে এই জঙ্গলেই পার করে সে। হাতের জখমটাকেও সময় দেয় সেরে ওঠার। সেই সুযোগে তার ভাইয়ের পাঠানো সাহায্যকারী ব্যক্তি আব্দুলের সঙ্গে মিলে সে প্রতিশোধের খেলা ছক কষতে থাকে। সুকৌশলে আব্দুলের জোগাড় করে আনা তথ্যে জেইলান জানতে পারে যে 3-4 দিনের মধ্যেই কাউন্টের জন্মদিন উপলক্ষে রাজ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। এই সুযোগ জেইলান হাতছাড়া করে না। সাধারণ প্রজার বেশ ধরে পৌঁছে যায় রাজপ্রাসাদে। ছলনা করে মূর্খ রাজমাতার চোখে ধুলো ছিটিয়ে প্রবেশ করে রাজপ্রাসাদের অন্তরিক্ষে। কেবল তাই নয়, বরং মেডুসা পরিচয় দিয়ে নিজের বানানো গল্প শুনিয়ে রাজপ্রাসাদে একটা কাজও জুটিয়ে ফেলেছে সে। এখন আর তাকে কে ঠকায়? যেই রাজপ্রাসাদের ভেতর সে পা রাখতে চলেছে, সেই প্রাসাদের হৃদয় চিরে যদি সে টুকরো টুকরো না করেছে, তবে তার নামও জেইলান নয়। আত্মহংকারে জেইলানের মুখে হাসি ফুটে উঠতেই হুট করে তার চোখ যায় তার হাতের বাহুর পানে। কিভাবে যেন গায়ের শালটা কিছুটা ঢিলে করে হাতের বাহুখানে সে উন্মুক্ত করে। কমল তাকে ওইটুকু কাটা দাগটা স্পষ্ট ফুটে আছে, ঘাটা যদি এখনো প্রায় শুকানোর পথে। সেদিন জাহাজে আরোহণ করার পূর্বে এন্ডুর তরফ হতে যেই থলেটা তাকে দেওয়া হয়েছিল, সেটার মধ্যে প্রাথমিক পট্টির জিনিসপত্র এবং কিছু ভেষজ ওষুধের যোগান ছিল। ওই লোকটা যে কিছুটা হলেও মায়েশাকে নিয়ে চিন্তা করত, তারই প্রমাণ বহন করে এই অর্থবহ জিনিস সামগ্রী। বিগত দিনগুলোতে এন্ডুর দেওয়া সেই উপহারটা বেশ কাজে লেগেছে জেইলানের। অপেক্ষা করতে করতে ক্লান্ত জেইলান এবার উঠে দাঁড়ায়। জরুরি কোনো ব্যাপারে কথা বলার জন্য আব্দুল তাকে এই জায়গাটায় অপেক্ষা করতে বলেছিল। আব্দুলের কথা মতো সময় মতো উপস্থিত হয়ে এখানটায় অপেক্ষা করছে জেইলান। তবে আব্দুলের এখনো আসার নামগন্ধ নেই। এরকম সবাই জ্ঞানহীনতার ব্যাপারটা জেইলানের মতো পছন্দ হয় না। হুট করেই জঙ্গলের ভেতর হতে রেশাধ্বনি ভেসে আসে। জেইলান চকিতে পেছনে ফিরে তাকায়। এইমাত্র ঘোড়ার শব্দ শুনতে পেল না সে। হ্যাঁ, তাই তো, এদিকে অগ্রসর হচ্ছে মনে হচ্ছে। ঘোড়ায় করে কি আসছে আব্দুল? কিন্তু সে এখানে কোথা থেকে ঘোড়া পাবে? জেইলান মুহূর্ত অপচয় না করে দ্রুত সমুদ্র তীর হতে জঙ্গলের অন্য পাশে দৌড় লাগায়। চোখের পলকে লুকিয়ে পড়ে একটা বিশাল গাছের আড়ালে। তাড়াহুড়ো করে দৌড়ানোর ফলে বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ স্বরে যেন হাতুড়ি পেটা করছে। সেদিকে তোয়াক্কা না করে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়েশা গাছের আড়াল হতে উকি দেয় সম্মুখপানে দৃশ্যটুকু দেখে নিতে। একটা কালো রঙের ঘোড়া টকবাক করে কেমন সমুদ্রের তীরে এসে স্থির হলো। ঘোড়ার পিঠে বসে আছে এক যুবক। অন্যদিকে ফিরে তাকায় এবং কালো কাপড় মোড়ানো থাকায় মুখটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না। জেইলানের দৃষ্টি শুরু হয় এই জনমানব শূন্য শহরে হঠাৎ এই আগন্তুকের আগমনের পেছনে কারণ কি হতে পারে।
জেলানের ভ্রান্ত ধারণা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। যুবকটা ঘোড়ার পিঠ হতে নেমে দাঁড়াতেই দূর হতে উন্মুক্ত চোখ জোড়া জেলানের নজরে আসে। জেলান চমকায়, অস্ফুটে উচ্চারণ করে, অ্যান্ড্রু। মুখে পেঁচানো কাপড়টা খুলে হাতে পেঁচিয়ে নেয় এন্ড্রু। ধীর কদমে এগিয়ে যায় সমুদ্রের দিকে। জেইলান নিজেকে যথাসম্ভব গাছের আড়ালে রেখে বিস্মিত নজর মেলে দেখতে থাকে এন্ড্রুকে। কি করতে চাইছে এই ছেলে? এখানে আসার পেছনে উদ্দেশ্যটা কি? সমুদ্রের দিকে এভাবে অভ্রান্তের মতো দিকশূন্য হয়ে এগিয়ে যাচ্ছে কেন? আত্মহত্যার মতো মহাপাপের উদ্দেশ্যে নাকি? জেইলান অস্থির হয়ে ওঠে। চোখের সামনে একটা মানুষকে মরতে দেখবে সে? বিবেকের তাড়নায় এক কদম এগিয়ে যেতে নিয়েও হুট করে থেমে যায় সে কোনো এই ছেলেকে বাঁচাতে যাবে। এতে তার লাভটা কোথায়? উল্টো এন্ড্রুর হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। এই মুহূর্তে এন্ড্রুর প্রশ্নের সম্মুখীন হওয়া এবং বাঘের গুহায় আশ্রয় নেওয়া একই সমতুল্য ব্যাপার। জেইলান কোনো মূল্যে নিজের প্রতিশোধের পথে কোনো বাধার সম্মুখীন হতে ইচ্ছুক নয়। তাই সে আর এগিয়ে যায় না, বরং গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকে সম্পূর্ণ দৃশ্য। জেইলানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে এন্ড্রু সাগরে ডুব দিল না। কেবল পা চুয়ে চুয়ে সমুদ্রের সংস্পর্শে এসে এক হাঁটু গেড়ে বসে পড়ল। আলতো হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সমুদ্রের পানি। দুচোখ বুজে নিল নিজের, যেন সমুদ্রের জলে হারিয়ে মিশে যাওয়ার চেষ্টা। জেইলান নিষ্প্রাণ দৃষ্টি মেলে দেখে সবটুকু দৃশ্য। এন্ড্রুর ট্রান্সিলভেনিয়ায় আসার পেছনে কারণের থেকেও এই মুহূর্তে তার কাছে মুখ্য প্রশ্ন হলো, এন্ড্রু এভাবে সমুদ্রের জল ছুঁইছে কেন? কি আছে এই কৃষ্ণসাগরে? এন্ড্রিও কি কাউকে হারিয়েছে সমুদ্রের বুকে? সে অজ্ঞতা কেউটা কি মাহেশা নামধারী একটা প্রতারক মেয়ে? গহীন জঙ্গলের বুকে ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে এক রমণী। অবদ্ধ চুলগুলো বাতাসের প্রকোপে খুব উঠছে। দৃষ্টি তার সচেতন। চারিপাশটায় চোখ বোলাতে বোলাতে ধীরে ধীরে ঘোড়ার লাগাম টেনে এগোচ্ছে সে। রাজ্যের এই নিষিদ্ধ শহরকে ছোটবেলা হতে মৃত্যুপুরী নামে জেনে এসেছে নাওমি। কত ঘটনা শুনেছে এই শহরকে ঘিরে। প্লেগ রোগ, মহামারী, অভিশাপ, রক্তচোষাদের বসবাস, কাউন্টি কোর্টের মৃত্যু এবং সবশেষে তার ভাই কাউন্টিয়ান আলবার্টের জন্ম। এই এক শহরকে ঘিরে কত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো রাজ্যের এই নিষিদ্ধ সীমানায় প্রবেশ করে নাওমি অদ্ভুত শিহরণ অনুভব করছে। জনমানব শূন্য হওয়ায় বোধহয় পুরো শহরটা একটা গহীন জঙ্গলে রূপান্তর হয়েছে। দেখে বোঝার অবকাশ নেই যে শতাব্দী পূর্বে এই শহরে মানুষের বসতি ছিল। এক হাতের মুঠোয় থাকা লণ্ঠনের আলোয় এই ভুতুড়ে পরিবেশটা পরখ করতে ব্যস্ত নাওমি মনোযোগী হয়। সে যাকে অনুসরণ করতে করতে এখানটায় পৌঁছলো তার খোঁজ করতে। চারিদিকে কোথাও ভাইয়ের হদিস নেই। প্রাসাদ হতে ওভাবে ভাইকে বেরিয়ে যেতে থেকে নাওমিও আগ্রহটা দমন করতে না পেরে সবার দৃষ্টির অগোচরে ঘোড়া নিয়ে ইয়ানের পিছু করে। মোটামুটি পুরোটা পথ ইয়ানকে ঠিকঠাকভাবে অনুসরণ করলো। ট্রান্সিলভেনিয়ার সীমান্তে এসে সে ভাইকে হারিয়ে ফেলে। ঘোড়া নিয়ে এসে সচক্ষে ইয়ানকে নিষিদ্ধ সীমানায় প্রবেশ করতে দেখেছে, তবে কোন দিকটায় গিয়েছে তাই এখন খুঁজে পাচ্ছে না নাওমি। আরও কিছুটা এগিয়ে যেতেই হুট করে নাওমি লক্ষ্য করে সামনে যাওয়ার পথটা বন্ধ। বিশাল একটা গাছ ভেঙে কেমন পথরোধ করে রেখেছে। প্রতিমন্ত্রীর সম্মুখীন হওয়া এই বাধাটা কি প্রকৃতির এঁকে দেওয়া সীমারেখা, নাকি কোনো মনুষ্যের ঘটনা, ইচ্ছাকৃত চাল, তা বুঝতে পারে না নাওমি। সে কৌতূহলবশত লণ্ঠন হাতে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে। নিজের কোমরে থাকা কাপড়ের ভাঁজ হতে একটা ধারালো খঞ্জর বের করে হাতে নেয়। সুকৌশলে বিশাল দেহি গাছটাকে টপকে পৌঁছে যায় অপর প্রান্তে। খঞ্জরের সাহায্যে গাছের ডালপালা কেটে কেটে এগিয়ে যেতে থাকে নাওমি। আচমকা সে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। লণ্ঠন কিছুটা উঁচু করে ধরে মাথা তুলে দেখে সামনে থাকা বিশাল দুর্গকে। চাঁদের আলোয় আধারে তলিয়ে থাকা একটা ভুতুড়ে দুর্গ। দুর্গের প্রধান লোহার ফটক জড়িয়ে ঝুলে আছে বুনো লতাপাতা। এটাই কি সেই তুষ দুর্গ? নিজের অজান্তেই দুকদম পিছিয়ে যেতেই শক্ত কিছু একটা সঙ্গে গিয়ে ঠেকে নাওমির পিঠ। কানের কাছে ভেসে আসে একটা রাশভারী পুরুষস্বর। কে তুমি মেয়ে? নাওমির প্রতিটা লোমকূপে শীতল হাওয়া বয়ে যায়। সে কি ঠিক শুনল? কোনো মানুষ তাকে এই অর্থ পাওয়া প্রশ্নটা করেছে? জনমানবহীন এই ট্রান্সিলভেনিয়ায় মানুষ আছে। মানুষটাকে কাউন্টি কোর্টের অতৃপ্ত আত্মা এটা। অবন্তর ভয়ের মাত্রাটা আকাশচুম্বী হতে নাওমি চোখ খিচে বন্ধ করে একটা গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে। ঈশ্বর রক্ষা চিৎকার বাক্য সম্পন্ন হওয়ার পূর্বে একটা রুক্ষ হাত নাওমির মুখটা পেছন থেকে চেপে ধরল। নাওমির হাত ছিটকে পড়ে গেল জ্বলন্ত লণ্ঠনটা। কানের কাছে গম্ভীর স্বরটা হুমকি ছুড়ে দিয়ে বলল, একটা শব্দ করলে খুন করে সমুদ্রে ভাসিয়ে দিব।